আমরা বড় সাইজের আম যেটা সেটা পরিপক্ক হবে আগে, সেজন্য আমরা এখানে এটাকে এ গ্রেড করে দিয়েছি। ধরুন এই সাইজের আম যেটা সেটা হচ্ছে এ গ্রেড। তারপর এই পাশে যে এই সাইজ যেটা, এই যে এই সাইজ, এটা হচ্ছে 2 নম্বর গ্রেড। আর তার চেয়ে ছোটো যেটা, এই যে এটা হচ্ছে 3 নম্বর গ্রেড। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, আমরা আজকে এই বছরের সর্বপ্রথম আমে ফ্রুট ব্যাগিং করে দেব। তো ফ্রুট ব্যাগিং করার আগে কী ধরনের স্প্রে করতে হয় এবং কি কতক্ষণ আগে স্প্রে করতে হয় সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমে ব্যাগিং করার বিভিন্ন উপকারিতা রয়েছে। যেমন আমে ব্যাগিং করার ফলে কোনো ধরনের কোনো কীটনাশক প্রয়োগ করতে হয় না, এবং কি আমের গুণগত মান ঠিক থাকে। উপরের যে কালারটা অনেক সুন্দর থাকে, কোনো ধরনের স্পট বা কোনো ধরনের ছত্রাক, কোনো ধরনের পোকামাকড় ওইটার মধ্যে আক্রমণ করে না। তো কী ধরনের ব্যাগিং আমরা করব সেটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সর্বপ্রথম ব্যাগিং করার পূর্বে কী স্প্রে করি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সলুবর বোরন। এটি আমরা পার লিটারে 2 গ্রাম হারে, তার সাথে যে কোনো একটা ছত্রাকনাশক, সিপ্রোকোনাজল, অ্যাজোস্কুস্ট্রোবিন অথবা মেনকোজেব অথবা মেনসার, যে কোনো একটা ছত্রাকনাশক লিকুইড যদি হয় তাহলে প্রতি লিটারে 1/2 মিলি। তার সাথে হচ্ছে যে কোনো একটা মাকড়নাশক অ্যাবামেকটিন গ্রুপের। তো এটিও কিন্তু প্রতি লিটারে 1/2 মিলি হারে আমরা একসাথে গুলিয়ে স্প্রে করব। আবার যদি বলি সলুবর বোরন প্রতি লিটারে 2 গ্রাম, আর ছত্রাকনাশক যে কোনো একটা যদি পাউডার জাতীয় হয় তাহলে প্রতি লিটারে 1 গ্রাম, আর যদি লিকুইড হয় তাহলে প্রতি লিটারে 1/2 মিলি। আর যে কোনো মাকড়নাশক প্রতি লিটারে 1/2 মিলি হারে আমরা ব্যাগিং করার 1 ঘন্টা পূর্বে স্প্রে করব। এমনকি এমন সময় স্প্রে করতে হবে যে সময় স্প্রে করলে আসলে উপরের যে স্প্রে করা হয়েছে সে পানিটা যেন শুকিয়ে যায়। আর শুকনো অবস্থায় কিন্তু ব্যাগিং করতে হবে, কারণ শুকনো অবস্থায় যদি ব্যাগিং না করা হয় তাহলে কিন্তু এটার ভিতরে যদি ভিজা থাকে তাহলে ছত্রাকে অ্যাটাক করতে পারে। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে স্প্রে করার ঘন্টাখানেক পরে যেন আমরা ব্যাগিং করতে পারি। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা সর্বপ্রথম তাইওয়ান গ্রিন এবং ব্যানানা ম্যাঙ্গোতে ব্যাগিং করব। তো আমার সামনে যে আমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাইওয়ান গ্রিন। দেখেন কত বড় হয়ে গেছে, দেখেন। তো এগুলা কিন্তু সহজে ব্যাগে ধরে না, কিছুদিন পর ব্যাগ চেঞ্জ করে দেওয়া লাগে, কারণ ফেটে যায় বড় থাকার কারণে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা আসলে আমের মধ্যে কিভাবে স্প্রে করি। দেখতে পাচ্ছেন যে আমটি সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছি। এটি আমরা ঘন্টাখানেক পরে শুকিয়ে যাওয়ার পর তারপর এখানে ব্যাগিং করব। সুপ্রিয় দর্শক, আমরা আমগুলা ব্যাগিং করার পূর্বে এখানে আমরা গ্রেডিং করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে প্যাকেটের গায়ে 1, 2, 3 লিখে নিয়েছি। তো এটার কারণ হচ্ছে এখানে যে গাছের মধ্যে সবগুলা মুকুল তো আর একসাথে আসে নাই, বা সবগুলা গুটিও একসাথে ধরে নাই, আগে পিছিয়ে ধরেছে। সেজন্য আমরা বড় সাইজের আম যেটা সেটা পরিপক্ক হবে আগে, সেজন্য আমরা এখানে এটাকে এ গ্রেড করে দিয়েছি। ধরেন এই সাইজের আম যেটা সেটা হচ্ছে এ গ্রেড।
তারপর এই পাশে যে এই সাইজ যেটা, এই যে এই সাইজ, এটা হচ্ছে 2 নম্বর গ্রেড। আর তার চেয়ে ছোটো যেটা, এই যে এটা হচ্ছে 3 নম্বর গ্রেড। তো এভাবে আমরা সাজিয়ে নিয়েছি, কারণ এভাবে যদি আমরা ব্যাগিংগুলা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং এই 1 গ্রেডের আমগুলা সর্বপ্রথম পরিপক্ক হবে। তারপর দ্বিতীয় গ্রেডে 2 নম্বর যেগুলো সেগুলো পরিপক্ক হবে, তারপর থার্ড গ্রেডে 3 নম্বর যেগুলো ওইভাবে পরিপক্ক হবে। কারণ গাছের সবগুলো মুকুল একসাথে আসে নাই এবং কি মুকুল গুটি সবগুলো একসাথে হয় নাই, সেই সুবিধার্থে আমরা আজকে এই পদ্ধতি করে নিয়েছি। তো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে আমরা আসলে ব্যাগিংগুলো কিভাবে করি। তো এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্রুট ব্যাগ। তো আপনারা চাইলে এর চেয়েও আরও উন্নত মানের ব্যাগ আছে, ইস্পাহানির ব্যাগ যেগুলো 2 লেয়ার বিশিষ্ট, সেগুলো পূর্বে আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা চাইলে ওই ব্যাগগুলো ব্যবহার করতে পারেন। আর আমরা এবছর সাদা ব্যাগিং করব, তো সেই জন্য আমাদের কাছে সাদা ব্যাগটাই আছে, আমরা সেই ব্যাগটাই আমরা করতেছি। তো দেখেন আমরা ব্যাগটা কিভাবে করি। তো এটার মধ্যে কিন্তু পূর্বে স্প্রে দিয়েছিলাম, সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এখন এই যে ব্যাগটা আমরা ফাঁকা করে এভাবে ধরে নিলাম, তারপরে ভাঁজ করে এইভাবে চাপিয়ে নিলাম। এখন এটার মধ্যে একটা তার আছে, এই তারটা দিয়ে ভালোভাবে টান দিয়ে এরকম দেখেন টাইট করে পেঁচ দিয়ে দিলাম, যাতে করে বাহিরের কোনো আলো বাতাস এর ভিতরে ঢুকতে না পারে। এখন আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে তাহলে ব্যাগের ভিতর কি আম নষ্ট হবে না? আম এটার ভিতরে ঢোকার পরে এখানে পানি যদি জমে, পানি বা হাওয়া যাওয়ার জন্য এখানে কিন্তু একটু ফাঁকা রাখা হয়েছে। এই যে দেখেন নিচের অংশ যেটু, এই যে এই দিক দিয়ে একটু ফাঁকা রাখা হয়েছে। তো এই দিক দিয়েই কিন্তু হাওয়া বাতাস বের হবে এবং কি এটা ব্যাগের মধ্যে যদি পানি ঢুকে তাহলে কিন্তু এই দিক দিয়েই বের হবে। তো আমরা দ্বিতীয় গ্রেডের আম যেটা সেটাও ব্যাক করে দিচ্ছি। এটা সুন্দর করে ভাঁজ করে নিয়ে এভাবে তারটা টান দিয়ে পেঁয়াজ দিয়ে দিলেই হয়ে গেল। এই দেখেন হয়ে গেল। তো এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এই আমগুলা পরিপক্ক হলে আমরা বুঝবো কিভাবে? তো সর্বপ্রথম 1 গ্রেডের আম যেগুলা সেগুলা যখন পরিপক্ক হবে সবগুলো আম কিন্তু একসাথে পেকে যাবে না। তখন পরিপক্ক হওয়ার সাথে সাথে আমগুলা গাছ থেকে কিন্তু জোরে ব্যাগের নিচের অংশ চলে আসবে, তখনই আমরা বুঝতে পারবো যে 1 গ্রেডের আম পরিপক্ক হওয়ার সময় হয়েছে। তখন কিন্তু আমরা গাছ থেকে কাটা শুরু করব। যখন দেখবো যে বেশিরভাগ আমি ঝরে নিচের দিকে ব্যাগের মধ্যে পড়ে গেছে, তখনই বুঝবো যে আম এখন হারভেস্টিংয়ের সময় হয়েছে বা কাটার সময় হয়েছে। তখনই কিন্তু আমরা গাছ থেকে আম সংগ্রহ করা শুরু করব। এখন 3 নম্বর গ্রেডের আমটাও এখন ব্যাগিং করে দিচ্ছি। তো এখানে আপনাদেরকে দেখিয়েছি যে বোরন, মাকড়নাশক এবং ছত্রাকনাশক। তো বোরনটা দেওয়ার কারণ হচ্ছে বোরন দিলে আম কিন্তু ফেটে যায় না। এটা আপনারা অনেকেই জানেন যে বোরনের কারণে কিন্তু, বোরনের ঘাটতির কারণে কিন্তু আম ফেটে যায়। আর ছত্রাকনাশক না প্রয়োগ করা হলে কিন্তু ছত্রাকে অ্যাটাক করতে পারে বা ছত্রাকের কারণে পচে যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে মাকড়ের কারণেও কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। লাল মাকড় জাল বুনে, তো নানান সমস্যা থাকতে পারে। তো সেই জন্য কিন্তু আমরা আগে স্প্রে করে নিয়েছি। এখন থেকে পরিপক্ক হওয়া পর্যন্ত আর কোনো ধরনের কোনো স্প্রে করতে হবে না, কারণ এর ব্যাগের ভিতরেই আমরা এবং সতেজ থাকবে এবং সম্পূর্ণ ভালো থাকবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।